একজন গাঁওবুড়ো আকাশের দিকে তাকিয়ে কপালে হাত ঠেকায়। ধরতি আবার ফিরে এসেছে, কেই বিরসা ভগবান? তখন স্টিফান হোরো উত্তর দেয়, সে আমাদের গান্ধী ছিল ঘোষ। আমি নিজের চোখে তাকে দেখিনি, আমার বাবার কাছে তার গল্প শুনেছি। মুন্ডারা কেন শুধু ঘাটো খাবে? কেন তারা দিকুদের মতো ভাত খেতে পারবে না? বিরসা ধরা পড়েছিল ওরা ভাত রান্না করছিল বলে। বিরসা ঘুমোচ্ছিল, মেয়েটা ভাত রান্না করছিল, নীল আকাশে উঠছিল ধোঁয়া। ইংরেজের পুলিশ সেই ধোঁয়া দেখতে পেয়েছিল। ব্রিটিশের অরণ্যের অধিকার হরণের আইন। স্বাধীন মুন্ডারা পরিণত হলো বেগার মজুরে। তাদের অনেককে জোর করে পাঠানো হলো আসামের চা বাগানে। আমরা আমাদের এই অরণ্যের অধিকার ছাড়ব না। যতক্ষণ আমাদের জান আছে ততক্ষণ আমরা বাঁচাবো আমাদের মাকে। জান থাকতে জমিন দেব না। রক্তের রঙে কোনো ভেদ হয় না। তোমাদের মারলে যত লাগে, মুন্ডাদের মারলেও ততই লাগে। স্টিফানের ওপর প্রথম ভয় আর শ্রদ্ধা হলো একটা ঘটনায়। সেদিন খেলার মাঠে দেখলাম হোরো হকি খেলতে চায়, কিন্তু সে স্টিক আনেনি। আমাদের নিয়ম ছিল যে যার নিজের স্টিক নিয়ে হকি খেলবে। স্টিফান বারবার আমাদের কাছে অনুরোধ করলো, কেউ একটা কিছুক্ষণের জন্য হকি স্টিক ধার দাও, এক হাত খেলেই আমি ফেরত দিয়ে দেব। কিন্তু কেউই নিজের স্টিক অন্যের হাতে দিতে রাজি ছিল না। হোরো জানালো সে বিনা স্টিকেই খেলবে। তারপর গোয়ার হোরো 1 ঘন্টা আমাদের উদ্দাম হকি স্টিকের বাড়ি আর আছাড়ের সঙ্গে সমান স্বাচ্ছন্দ্যে 2 পা দিয়ে খেলে গেল। হোরোর 2টি নিরেট শিশু কাঠের মতন পায়ের ওপর বেপরোয়া হকি স্টিক চালাতে চালাতে আমাদেরই একবার হাত কেঁপে উঠছিল। ভাবছিলাম বুঝি হকি স্টিকটাই না ভেঙে যায়। সুবোধ ঘোষের 4র্থ পানিপথের যুদ্ধ গল্পের এই স্টিফান হোরো বিরসা মুন্ডার শিষ্য। গল্পের কথক যখন 8 বছর পরে দেখা হওয়া স্টিফান হোরোকে জিজ্ঞাসা করে, কেই বিরসা ভগবান? তখন স্টিফান হোরো উত্তর দেয়, সে আমাদের গান্ধী ছিল ঘোষ। আমি নিজের চোখে তাকে দেখিনি, আমার বাবার কাছে তার গল্প শুনেছি। ইংরেজদের জেলখানায় অন্ধকারে কয়েদির মতো মারা গেছে সে। বিরসা আমাদের ভগবান। 9 জুন 1900 সাল। সকাল 8টা থেকে রাঁচির জেলে রক্তবমি করতে করতে বিরসা অজ্ঞান হয়ে পড়েছে। সুগানা মুন্ডা আর কর্মী বাহাতুর ছেলে বিরসা জন্মেছিল বৃহস্পতিবারে, তাই তার নাম দেওয়া হয় বিরসা। এখন সে জেলে বিচারাধীন বন্দী। 3রা ফেব্রুয়ারি তাকে আটক করার পর মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত বিরসা ও অন্যান্য মুন্ডাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করতে পারেনি পুলিশ। ক্রিমিনাল পুলিশ কোডের বহু ধারায় তাকে বাঁধবার চেষ্টা হলেও বিরসা জানতো ওর দণ্ড হবে না। বিরসা অজ্ঞান, কিন্তু সে সব বুঝতে পারছে, সব দেখতে পারছে ছবির পর ছবির মতো করে। মুন্ডাদের জীবনে ভাত একটা স্বপ্ন। ঘাটই একমাত্র খাবার যা মুন্ডারা খেতে পারে, আর তাই তাদের কাছে ভাত একটা স্বপ্ন। এই ভাত কোনো না কোনোভাবে বিরসার গোটা জীবনটাকে নিয়ন্ত্রণ করেছে। বিরসার বলা অধিকাংশ কথাগুলোর মধ্যে সেই কথাটা যা বিরসা চিৎকার করে বলতো, মুন্ডারা কেন শুধু ঘাটো খাবে? কেন তারা দিকুদের মতো ভাত খেতে পারবে না? আর 3রা ফেব্রুয়ারি বিরসা ধরা পড়েছিল ওরা ভাত রান্না করছিল বলে। বিরসা ঘুমোচ্ছিল, মেয়েটা ভাত রান্না করছিল, নীল আকাশে উঠছিল ধোঁয়া। ইংরেজের পুলিশ সেই ধোঁয়া দেখতে পেয়েছিল। তারপর বন্দগাঁও, ঘুন্টি, শেষে রাঁচি। বিরসার হাতে হাত করা, দুপাশে 2 জন পুলিশ। তার পরনে ধুতি আর মাথায় পাগড়ি, গায়ে জামা নেই, তাই বাতাস আর রোদ একসঙ্গে বিঁধছে তার চামড়ায়। বিরসার মুখে কোনো বিকার নেই। সে সুগানা মুন্ডার ছেলে। সেই কবে তাদের পূর্বপুরুষ চুটু আর নাগো আচোটা জমিতে চোট দিয়ে তৈরি করেছিল চাষের ক্ষেত্র। আর তারপর সেই কবে তাদের নামে এই বাঘ, বরা, ভাল্লুক অধ্যুষিত শাল, গজার, কুসুম, পলাশ গাছের জঙ্গল আর কিশোরী ধরিত্রীর উদ্বেল কুসুমিত বুকের মতো নাতি উষ্ণ পাহাড় দিয়ে ঘেরা অপূর্ব এই দেশের নাম রেখেছিল ছোটনাগপুর। বিরসার এবার রাগ হতে শুরু করলো।
গ্রামের প্রাচীন খুঁটকাট্টি ব্যবস্থা ভেঙে পড়েছে জমিদার আর মহাজনদের শোষণে। গ্রামে যখন লোকসংখ্যা বেড়ে যেত তখন গাঁও বুড়োরা কেউ একজন কুঠার নিয়ে কোনো একটা গাছের একটা কোপ দিয়ে বা কোনো গাছের গুঁড়িটা ওপর দিক থেকে কেটে নির্দেশ করত নতুন গ্রামের নিশানা, সীমানাও তৈরি করা হতো। আর এই খুঁটকাট্টি গ্রামের জমিদারি নেবার জন্য প্রয়োজন ছিল না কোনো জমিদার জোদ্দার মহাজনের, ছিল না কোনো পুলিশ ইজারাদার আইন কানুন। এই ব্যবস্থা ভেঙে পড়ল জমিদার আর মহাজনদের লোভের কাছে, যার শুরুটা হয়েছিল চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে দিয়ে। এর সাথে যোগ হলো 1894 সালের ব্রিটিশের অরণ্যের অধিকার হরণের আইন। অরণ্যের অধিকার হারালো মুন্ডারা। স্বাধীন মুন্ডারা পরিণত হলো বেগার মজুরে। তাদের অনেককে জোর করে পাঠানো হলো আসামের চা বাগানে। আর এর সঙ্গেই মুন্ডাদের গ্রামে প্রবেশ ঘটল খ্রিস্টান মিশনারিদের। মুন্ডাদের দারিদ্র আর অসহায়তার সুযোগ নিয়ে ধর্ম প্রচারের ছলে চলল তাদের সংস্কৃতি ভুলিয়ে দেবার অপচেষ্টা। বিরসার ছোটবেলার কথা মনে পড়ছে। 12 বছর বয়সে এসে ভর্তি হয়েছিল চাইবাসার খ্রিস্টান মিশনারি স্কুলে। তার নাম হয়েছিল দাউদ মুন্ডা। কিন্তু সে তো বিরসা মুন্ডা। সে কি করে পারবে নিজের সংস্কৃতিকে ভুলে থাকতে, নিজের আত্মীয়দের ভুলে থাকতে? বিরসা ফিরল। কিছুদিনের মধ্যেই বিরসা মুন্ডাদের কাছে হয়ে উঠল ধরতি আবা, ভগবান। আর হবে নাই বা কেন? বিরসাই তো মুন্ডাদেরকে মদ্যপানের অভ্যেস ছাড়িয়েছে, তাদের মধ্যে থেকে কুসংস্কারের বিরোধিতা করবার চেতনা জাগ্রত করেছে। আর অন্যদিকে সে মহাজনদের বিরুদ্ধে, ইজারাদারদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলতে শিখিয়েছে মুন্ডাদের। আর তাই তাকে জেলেও যেতে হয়েছে। কিন্তু জেল থেকে ফিরে আসবার পর যেন আগুন জ্বলে উঠল মুন্ডাদের বুকে। 1899 সালের 22শে ডিসেম্বর ডোমবারি পাহাড়ে মুন্ডারা জড়ো হয়েছে। কত হবে? হাজার? না, হাজার হাজার। এই জঙ্গল আমাদের মা, আমরা এখানকার ভূমিপুত্র। আমরা আমাদের এই অরণ্যের অধিকার ছাড়ব না। যতক্ষণ আমাদের জান আছে ততক্ষণ আমরা বাঁচাবো আমাদের মাকে। বিরসার কথায় গুঞ্জন ওঠে ভিড়ের মধ্যে থেকে। একজন প্রশ্ন করে, ওদের আইন আছে, আদালত আছে, গুলি আছে, বন্দুক আছে, আমাদের কি আছে? বিরসা বলে, আমাদের জান আছে। জমিন দেব না তো বলিনি, বলেছি জান থাকতে জমিন দেব না। একজন গাঁও বুড়ো আকাশের দিকে তাকিয়ে কপালে হাত ঠেকায়। ধরতি আবা ফিরে এসেছে। তার বাপদাদার কাছে সে শুনেছে এমনই ছিল তার দাপ, এমনই ঝকঝকে তার কথা বলবার ভঙ্গি। দু চোখ চিকচিক করে ওঠে। আর তারপর দুহাত আকাশের দিকে তুলে বুড়ো চিৎকার করে ওঠে, উলগুলান। বিরসা অরণ্যের অধিকার চেয়েছিল প্রকৃতি মাকে দিকুদের হাত থেকে ছিনিয়ে নিয়ে আসতে। উলগুলানের আগুন জেলে শুদ্ধ করতে চেয়েছিল প্রকৃতিকে। বিরসা বুঝতে পারছিল ও কোথাও যেন একটা চলে যাচ্ছে, কেননা আজ সকাল থেকে প্রচণ্ড রক্তবমি করেছে ও। আর নিজের রক্তের রং দেখতে দেখতে নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছিল বিরসা, অজ্ঞান হতে হতে। রক্তের রং এত লাল, সবার রক্তের রঙই যে লাল, এ কথাটা তার খুব প্রয়োজনীয় আর দরকারি বলে মনে হলো। তার মনে হলো এ কথাটা জানিয়ে যাবার দরকার আছে। কারা জানে না, কাদেরকে জানানোর দরকার? বিরসা জানে, মুন্ডারা জানে, হো সাঁওতালরা জানে না ব্রিটিশ সাহেবরা। বিরসা যদি কথা বলতে পারত তাহলে সে সাহেবদেরকে বলে যেত, সাহেব, রক্তের রঙে কোনো ভেদ হয় না। তোমাদের মারলে যত লাগে মুন্ডাদের মারলেও ততই লাগে। মুন্ডাদের জীবনগুলো তোমরা জবরদখল করেছো, সে দখল ছাড়তে তোমাদের যত লাগে। জঙ্গল আবাদ করা চাষের জমি তোমাদের হাতে তুলে দিতে, দিকুদের হাতে তুলে দিতে মুন্ডাদেরও ততটাই লাগে। কিন্তু কিছু বলতে পারবে না বিরসা। সকাল থেকে রক্ত বমি করতে করতে 9 জুন 1900 সালে মারা গেছে বিরসা। সাহেবরা রিপোর্টে লিখেছে কলেরা হয়েছিল, কিন্তু আমরা জানি
তার খাবারে বিষ মিশিয়ে সাহেবরা মেরে ফেলেছে বিরসাকে। আজ বাংলা ভাবনার তরফ থেকে বিরসার জন্য রইল শ্রদ্ধা আর উলগুলানের প্রতিজ্ঞা, আর নিজেদের জন্য রইল এক বুক অক্ষমতার যন্ত্রণা। বিরসা তো আমাদের বাংলারই লোক, তাকে ছাড়া আমাদের বাংলা ভাবনার প্রসারিত আকাশ তো আকাশ হয়ে উঠতে পারে না। যদি সেদিন তাদের যুদ্ধে আমরাও থাকতাম, আজও তাদের যুগ যুগান্তরের লড়াইতে আমরা কি রয়েছি, নাকি আমরাই পরোক্ষে হারিয়ে দিচ্ছি তাদের, যেমন করে স্টিফান হোরোকে হারিয়ে দিয়েছিলেন সুবোধ ঘোষরা চতুর্থ পানিপথের যুদ্ধে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার। ভালো থাকবেন, এ ধরনের আরও বিষয় পেতে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। বাংলা ভাবনা।